তোমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন? তিনি বলেছেন যে উনি এই নির্বাচনে ফরমায়েশি নির্বাচন করবেন না এভাবে, এবং উনি এও বলে দিয়েছেন যে আওয়ামী লীগের ভোট অন্য কোন দলে যাবে না। এটা ওনার নির্দেশনা, আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের ভোট অন্য কোন দলে যাবে না, এবং আওয়ামী লীগকে ছাড়া কোন ইলেকশন হতে পারবে না বা হতে দেওয়া হবে না। উনি দ্ব্যর্থহীন ভাষায় আমাদের সকলকে সেই কথাটাই বলে দিয়েছেন। তারপরে গতকাল একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন যে আমি একটা ভিডিও থাম্বনেলটা ছিল যে খালেদ তুই কে। আপনার মনে পড়ে গত 2 দিন এই খালেদ মহিউদ্দিনকে নিয়ে বট বাহিনী সহ সকলে ফেসবুকে বিভিন্ন ভাবে ওনার পোস্ট দিচ্ছিলেন যে খালেদ বলেছে যে শেখ হাসিনা চাইলে উনি একটা শেখ হাসিনা ইন্টারভিউ করতে হয়। আবার আরেক জায়গায় ইউনিভার্সিটির সাংবাদিক ইউনিয়নের একটা প্রোগ্রামে বলেছেন যে শেখ হাসিনার মতন লোকের ভিডিও বার্তা বা ইন্টারভিউ কোনো দেশ করবে না। এবং আজকে যদি আপনারা খেয়াল করেন, এখন থেকে ঠিক 2 ঘন্টা আগে আল জাজিরা একটা নিউজ করেছে যেটাতে যে শেখ হাসিনার কোন ইন্টারভিউ বা নিউজ পৃথিবীর কোন পত্রিকাতে আসবে না, এই ধরনের একটা মনোভাব। আল জাজিরা, ইসলামিক আল জাজিরা, আমি আল জাজিরা বলি ইসলামিক টেররিস্টদের আল জাজিরা। এদের সবার উপরে আসলে মুখে জুতার বাড়ি পড়ে গেল যখন আজকে রয়টার্স আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ইন্টারভিউটি প্রচার করলেন, এবং এমন টাইমে প্রকাশ করলেন যখন এই যে বাংলাদেশের বঙ্গ মুসলমান এবং বঙ্গুরা, অশিক্ষিত বঙ্গুরা উইথ চারস খালেদ মহিউদ্দিন বলছিলেন যে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার মতন কোন সাংবাদিক এখন পৃথিবীতে নেই। তো এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, এবং খালেদ মহিউদ্দিন তোরও জিজ্ঞেস করি, যে রয়টার্স কি তোর চেয়ে কম শক্তিশালী? তুই তো এই খালেদ মহিউদ্দিন, তুই নিজে আওয়ামী লীগ বিরোধী, শেখ মুজিব বিরোধী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধীদের পক্ষে হয়ে তুই কিছু বট বাহিনী নিয়ে 2, 3, 4 মিলিয়ন বা 10 মিলিয়ন লোকের মধ্যে তুই একটা হই হই রই রই তুলছিলি। তোর বাবা ছিল পিনাকি, ইলিয়াস এরা। এখন কোথায়? ভিউ ব্যবসা কমে গেছে, তাই তোরা এখন শেখ হাসিনার ইন্টারভিউ চাচ্ছিলি না? তো শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোদের মতন বটদেরকে ইন্টারভিউ দেওয়ার মতন ইন্টারেস্ট ওনার নেই। তাই উনি দিয়েছেন পৃথিবীর বিশ্বখ্যাত রয়টার্সকে, যাদের নিউজ বা যাদের এখান থেকে নিউজ কালেক্ট করে অন্য পত্রিকা ছাপায়, সেই রয়টার্সের মাধ্যমে উনি ওনার বক্তব্য হাজির করেছেন। এরপর হয়তো গার্ডিয়ান আসবে, এরপর আনন্দবাজার আসবে, হিন্দুস্তান টাইমস আসবে, টাইমস অফ ইন্ডিয়া আসবে, এরপরে সিএনএন, বিবিসি, ওরা এখন এমনি প্রচার করবে, এমনি এখন দৌড়াবে। যখন ওরা বুঝতে পেরেছে যে শেখ হাসিনা তো আরে কোথাও না কোথাও তো উনি বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, এবার দেখ লাইন পড়ে যাবে। প্রতিদিন, আজকে থেকে প্রতিদিন দেখবি যে কোনো না কোনো টিভি চ্যানেল, কোনো না কোনো পত্রিকা ছাপতে থাকবে। ওটা তোদের বাংলাদেশে না, বা তোর মতো খালেদ মহিউদ্দিনের ইউটিউব চ্যানেলে না। আমি গতকালকেও বলেছিলাম যে শেখ হাসিনার এখনো সেই দুর্দিন আসে নাই যে খালেদ মহিউদ্দিনের মতো একজন ইউটিউবারের কাছে যে উনি ইন্টারভিউ দিতে হবে। তুই কে বেটা যে তোর কাছে আমার শেখ হাসিনা ইন্টারভিউ দিবে? আর তোর কাছে তো আমি রাশেদ হায়দার, আমি নিজেও তোর কাছে ইন্টারভিউ দিব না। তুই কে যে তোর কাছে ইন্টারভিউ দিতে হবে? এবং আওয়ামী লীগের কোনো নেতা কর্মীও তোর কাছে ইন্টারভিউ দিবে না, তুই এটা মনে রাখ। এবং ওই যে একটা ভাইব তুলেছিলেন না যে সাদ্দামকে তোরা আনতে চেয়েছিলি, কিন্তু ইয়েরদের কারণে, কি বলে এটারে, এনসিপির কারণে ভয়ে তুই আনসনি, ওইটাও ছিল তোর মিথ্যা। কারণ তুই যেদিন সাদ্দামকে অফার করেছিলি সেদিন সাদ্দাম নিজেই বলেছিল যে তোর মতন কুলাঙ্গারের টিভি ইউটিউব চ্যানেলে সে ভিডিও বার্তা দেবে না, এটা সাদ্দাম নিজে বলেছিল তোকে। আর তুই সেটাকে কি করেছিস? নাটক বানিয়ে বলেছিস যে এনসিপি বা অমুক অমুকেরা মামলা করবে, এই জন্য না। তোর মুখে এখন জুতার বাড়ি পড়লো। তো বাংলাদেশের আপামর জনসাধারণ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী পরিবারের যারা আছেন, তাদের জন্য আজকে ডিরেক্ট বার্তা দিলেন রয়টার্সের মাধ্যমে শেখ হাসিনা যে উনি এই নির্বাচনে যাবেন না। এই নির্বাচন বাংলাদেশের মাটিতে, এই ধরনের ফরমেশি নির্বাচন, ইউনূসের অধীনে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। এটা উনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, যেটা এখন আপনারা সবাই দেখছেন।
সুতরাং শেখ হাসিনার নির্দেশনা এসে গেছে, সেই দিকেই থাকুন। গত 2-3 দিন ধরেই বাংলাদেশের একজন সাংবাদিক, যিনি বর্তমানে নিউ ইয়র্কে কাজ করছেন, খালিদ মহিউদ্দিন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার নেবেন যদি শেখ হাসিনা দিতে আগ্রহী হন, এরকম একটা কথা বলে বেশ আলোচনার ঝড় তুলেছেন এবং যতটুকু না আলোচিত হয়েছেন তার চেয়ে অনেক বেশি সমালোচিত হয়েছেন এবং অনেকেই তার এই উদ্ধত্ত দেখে একটু অবাকই হয়েছেন যে শেখ হাসিনার এতই আকাল পড়েছে যে খালিদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দিতে হবে এবং খালিদ মহিউদ্দিন গ্রেপ্তার হবার ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি এই সাক্ষাৎকার নেবেন। কোত্থেকে গ্রেপ্তার হওয়ার এই ঝুঁকি তিনি পেলেন তাও আমরা জানি না। যাই হোক, নিজেকে তিনি হয়তো, আমি সাংবাদিকতার মানুষ নই, কি জানি হিরো বানাতে গিয়েছিলেন, হিরো না জিরো হয়েছেন। যাই হোক, এটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। আমাকে বাংলাদেশ থেকে অনেক প্রথিতযশা সাংবাদিক, সংবাদকর্মী ইনবক্সে জানিয়েছেন যে তারাও এই উদ্ধতাটা পছন্দ করেনি। যাই হোক, তখনই আমি জেনেছিলাম যে দীর্ঘ নীরবতার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার প্রদান করবেন। তো এইটা আমি শুনেছি পরশুদিন, এবং আজকেই দুটো বিখ্যাত সংবাদ মাধ্যম, একটা হলো যে রয়টার্স আর একটা হলো ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট, দুটো পত্রিকায় নেত্রী শেখ হাসিনার দুটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। দুটি সাক্ষাৎকারই ইমেলের মাধ্যমে তিনি প্রদান করেছেন এবং অনেক প্রশ্ন, অনেক কিছুই আমরা এই সাক্ষাৎকারগুলো খুব বড় না, ছোট সাক্ষাৎকার আমরা পেয়েছি। তিনি প্রথমেই বলেছেন যে গত বছরের জুলাই আগস্টের যে তথাকথিত আন্দোলন, যেটাকে আমরা বলি জঙ্গি এবং সামরিক অভ্যুত্থান, সেই জঙ্গি এবং সামরিক অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন তিনি কাউকে হত্যার কোনো নির্দেশ দেননি এবং যে জাতিসংঘের রিপোর্টে যে 1400 হত্যাকাণ্ড হয়েছে বলা হচ্ছে, সেটিকেও তিনি নাকচ করে দিয়েছেন যে এই সংখ্যাটি তারা কোথায় পেল। এবং তিনি বলেছেন যে তিনি প্রতিটি হত্যাকাণ্ডের জন্য জাতি হিসেবে শোক প্রকাশ করেছেন এবং এই শোক প্রকাশটা চলমান থাকবে। এবং তিনি মাঠ পর্যায়ে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিতে গুলি হয়েছে, আমি দুটো সাক্ষাৎকারের লিঙ্কই ডেসক্রিপশনে দিয়ে দেব। এবং তিনি বলেছেন যে তার সরকার এই প্রতিটি হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি কমিশন গঠন করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এই অবৈধ ইউনূস সরকার এসে সেই তদন্ত কমিশন বাতিল করে দিয়েছে। এই বাতিল করাটা কিন্তু এখানেই কেন এইভাবে তদন্ত কমিশন বাতিল করা হলো, কেন প্রতিটা হত্যাকাণ্ড এইভাবে তদন্ত করে দেখা হলো না, এখানেই কিন্তু একটা বড় রকমের ফাঁক রয়ে গেছে। এই মৃত্যুগুলো কিভাবে হলো, এটি কি পুলিশের গুলিতে হলো কিনা, এটি আমরা যেটা শুনছি যে তৃতীয় পক্ষ স্নাইপার রাইফেলধারীরা ছিলেন, সেই স্নাইপারদের গুলিতে মারা গেলেন কিনা, এই বিষয়গুলো কিন্তু অমীমাংসিত রয়েছে। এবং এই বিষয়গুলো মীমাংসিত না করেই আমরা জানি যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে শেখ হাসিনার একটা বিচার চলছে। সেই বিচার সম্পর্কেও শেখ হাসিনা মুখ খুলেছেন। তিনি বলেছেন এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার নাটক, এটি একটি প্রহসনমূলক বিচার এবং এই বিচারে তার রাজনৈতিক প্রতিপক্ষই বিচারক হিসেবে আছেন, এই বিচারিক কর্মকাণ্ডে জড়িত আছেন। সুতরাং তিনি অবাক হবেন না যদি এই বিচারের মাধ্যমে তাকে চূড়ান্ত কোনো শাস্তি দেওয়া হয়। তিনি বলেছেন টু গেট রিড অফ মি, আমাকে একদম রিড অফ করে দেওয়ার মতো। তো এই ট্রাইব্যুনাল নিয়ে তো আমরা জানি একটা হাস্যকর, একটা ক্যাঙ্গারু কোর্ট ট্রায়াল হচ্ছে, একদম আইন কানুনের তোয়াক্কা না করে। যে ট্রাইব্যুনালে আদৌ 1971 সালের ওই যুদ্ধকালীন যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, ওই সংশ্লিষ্ট অপরাধের বাইরে অন্য কোনো বিচার করার সুযোগ নাই, সেখানে গায়ের জোরে 3-4 বার সংশোধনী দিয়ে 4টা অধ্যাদেশ জারি করে তারা এই
বিচার কার্য করছে। তো শেখ হাসিনা খুব বলেছেন যে এই বিচার কার্য, এবং এটা সবাই জানে যে এটা কি ধরনের নিম্নমানের এবং প্রতিহিংসামূলক একটা বিচার হচ্ছে। আগামীতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, সেখানে তিনি আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে বাংলাদেশে বর্তমানে 12,60,00,000 মতো ভোটার রয়েছে, এবং আমরা জানি যে কয়েক কোটি ভোটারের মধ্যে আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের ভোটার, নৌকায় যারা ভোট দেন। সুতরাং এত পরিমাণ ভোটারকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনটি একটি প্রহসনের নির্বাচন হবে। এবং আপনারা জানেন যে এর মধ্যে একটা অধ্যাদেশ জারি করে ডক্টর ইউনূসের অবৈধ সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এবং এরই পরিণতিতে মে মাসে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছেন। এবং এখন যেভাবে আইসিটিতে আমরা শুনছি যে দল হিসেবে হয়তো তারা আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে হয়তো দীর্ঘমেয়াদে নিষিদ্ধ করবার একটা চেষ্টা করবেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে খুব স্পষ্ট করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন যে তারা প্রত্যাশা করেন যে আগামী নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হবে। যদি ইনক্লুসিভ নির্বাচন না হয়, যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়, তাহলে অনেকেই ধারণা করছেন বা একটা আলোচনা আছে যে আওয়ামী লীগের সমর্থকরা সেক্ষেত্রে কাকে ভোট দেবেন। এই ব্যাপারটি খুব ক্লিয়ার করে দিয়েছেন সভানেত্রী শেখ হাসিনা, এবং তিনি বলেছেন তার দলের অনুসারীরা, তাদের দলের ভোটাররা অন্য কাউকে ভোট দেবেন না। সুতরাং এখন যে অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের এক মাঠ পর্যায়ে যদি খোঁজ নেন, যে আওয়ামী লীগের ভোটারদের কিন্তু অনেকেই তোয়াজ শুরু করে দিয়েছে, একদিকে জামাত আর একদিকে বিএনপি, যদি তাদের ভোটটা পাওয়া যায়। কিন্তু আওয়ামী লীগ তার দলগত সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে তারা নির্বাচন, আমার যেটা মনে হয় যে তারা নির্বাচন বর্জন করবে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়া হয়। এবং আওয়ামী লীগ বিহীন, আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি যে নতুন সরকারটি আসবে, আমার ধারণা যে তাদের জন্য দেশ পরিচালনা খুব সহজ হবে না, এবং সেটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যাবে। দেশে ফেরার ব্যাপারে শেখ হাসিনা কিন্তু দেশে ফেরার ব্যাপারে তার আকুলতা এই সাক্ষাৎকারেও জানিয়েছেন। আমি যতদূর জানি তিনি দেশে ফিরে আসতে চান, কিন্তু তিনি খুব ক্লিয়ার করে দিয়েছেন দেশে যদি একটা সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার থাকে, আইনের শাসন থাকে, তাহলে তিনি ফিরে আসবে। এবং তিনি, আমরা জানি তাকে যারা চিনি, তিনি নির্ভীক, তিনি এইসব তাকে ভয় দেখিয়ে তাকে কোনো কিছু থেকে নিবৃত্ত করা যায় না, জনগণের ন্যায়ের পক্ষে তিনি আছেন। তো এই সাক্ষাৎকারটা তার এই দীর্ঘদিনের নীরবতা ভেঙে পৃথিবীর সামনে তার বক্তব্যগুলো তুলে ধরে, এটা সামগ্রিক বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমি বলবো। এটা শুধুমাত্র যে আওয়ামী লীগ নেতা কর্মীদের চাঙ্গা করবে তা না, আমরা শেখ হাসিনার মানসিক দৃঢ়তা, রাজনৈতিক প্রজ্ঞা এখানে দেখতে পাচ্ছি। প্লাস বাংলাদেশ এখন কি করবে, বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সেখানে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসবে, নাকি আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোকে বাদ দিয়ে নিজেদের একটা পাতানো প্রহসনের নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করে বাংলাদেশকে ঠেলে দেবে আরো অনিশ্চয়তার মধ্যে। ইতিমধ্যেই বাংলাদেশ খুব খারাপ অবস্থায় আছে। এদিকে জুলাই সনদে সই নেওয়ার পরে এই রিয়াজ সাহেব, আলী রিয়াজ যে জিনিসটা সনদের নামে যেটা প্রডিউস করলো, সেটা দেখে আমার মনে হয় যে বিএনপি রিয়াকশনটা আমার খুব ভালো লাগছে, বিশেষ করে এই সালাউদ্দিন সাহেবের রিয়াকশনটা। বিএনপি কি বুঝতে পারছে যে এটা কিরকম মাইন্ড চিপায় পড়ছে? যাই হোক, শেখ হাসিনার আমি যতদূর জানি যে আরো কিছু সাক্ষাৎকার পর্যায়ক্রমে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হবে। আমরা বাংলাদেশের একদম শেষ সময় চলে আসছি। এই নভেম্বর মাসেই শেখ হাসিনার আইসিটিতে রায়ের ব্যাপারে একটা কথা বলা হবে, এবং বাংলাদেশকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে ডক্টর ইউনূসরা আসলে কি করতে চাইছেন। এবং আমরা যখন বলতাম যে ডক্টর ইউনূস এসেছে দেশ গড়তে নয়, সংস্কার করতে নয়, ধ্বংস করতে, তখন অনেকেই আপনারা বিশ্বাস করতে চাইতেন না। কিন্তু আজকে বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে গেছে, এবং শেখ হাসিনার এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি
আমাদের বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছে। ভয়াবহ খুনি ইউনূস কিন্তু বলছে আমাদেরকে নাকি ডাকছে বিদেশে নিয়ে যাওয়ার জন্য, তারা নাকি গিয়ে বিদেশে সারা পৃথিবীতে পরিবর্তন আনবে ইত্যাদি ইত্যাদি। এর মতন প্রতারক এবং স্বপ্ন ভঙ্গকারী, কারণ তার আসলে কিছু চাওয়া পাওয়া নেই। সে কোনোদিন রাজনীতি করেনি, মানুষের জন্য কিছু করেনি। সে শত শত কোটি টাকা গ্রামীণ ব্যাংক থেকে সরিয়েছে, গ্রামীণ ফোন থেকে কামিয়েছে, এবং সেই টাকা দিয়ে শুধু ক্ষমতায় বসে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার রাজনীতিটা সে করেছে। এবং সেটা যেহেতু সে জানে টিকতে পারবে না, তাই জামায়াতে ইসলামী থেকে শুরু করে যত উগ্রপন্থী জঙ্গি গোষ্ঠী, আনসারুল্লাহ বাংলাদেশ, তারপরে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, যত উগ্রপন্থী আছে সবগুলোকে পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে যে এরা আসলে উগ্র ছিল, এখন সংশোধিত হয়েছে, তাদেরকে আমরা রেগুলার পলিটিক্সে আনলে পরে আওয়ামী লীগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এইটা কথাটা বলে সারা বাংলাদেশের নৈরাজ্য শুরু করে দিয়েছে। এবং এটাই হচ্ছে আজকে স্বপ্নভঙ্গের কথা। এবং আজকে তরুণরাই কিন্তু সবচেয়ে বেশি কষ্টের মধ্যে পড়েছে। তারা যেতে না পারছে, বিদেশে যেতে না পারছে, দেশে থাকতে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ, বিনিয়োগ একেবারে শূন্যের কোঠায় নেমে গিয়েছে। মিল ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যাচ্ছে। বেসরকারি খাত যদি ইনভেস্টমেন্ট না করে, আমাদের ব্যাংকগুলো থেকে যদি সেখানে তারা র মেটেরিয়ালস আনার জন্য এলসি করতে না পারে, প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। প্রোডাকশন বন্ধ হয়ে গেলে তারা ডিফল্ট হচ্ছে, ডিফল্টার হলে ব্যাংকগুলো বন্ধ হবে একটা সময় গিয়ে। এই যারা চাকরি করছে তাদের তো চাকরি যাবেই। মিল ফ্যাক্টরিতে যারা চাকরি করছে ব্লু কলার ওয়ার্কার হিসেবে, ম্যানেজারিয়াল ওয়ার্কার হিসেবে, তাদের সকলে কিন্তু চাকরি আজকে মানে যাওয়ার পথে। আমাদের ভবিষ্যৎটাকে একেবারে অন্ধকারে নিমজ্জিত করার কাজটা করেছে এই খুনি ইউনূস। ধন্যবাদ মাহফুজ ভাই, আপনি ক্লিয়ারলি বলছেন যে কথাগুলো, যে আসলে বাংলাদেশ থেকে যে অবস্থাটা হচ্ছে, আমরা কিন্তু সারা বিশ্বে দেখতে পাচ্ছি যে যেসব জায়গায় আমাদের ভিসা ছিল অবারিত, ইভেন আপনার আসিয়ান কান্ট্রি গুলোতে এখন ভিসা নিয়ে যেতে হচ্ছে। আমাদের অন অ্যারাইভাল ভিসা ছিল, শ্রীলঙ্কাতে ছিল, আর পৃথিবীর বিভিন্ন দেশে, নেপালে থেকে শুরু করে। তো এই যে আমাদের জন্য, আমাদের তরুণদের জন্য সারা পৃথিবীটা বন্ধ হয়ে গেল, তাদের পৃথিবীর দরজাটা বন্ধ হয়ে গেল। এবং ম্যান পাওয়ারে দেখা যাচ্ছে, যারা ম্যান পাওয়ারে ব্যবসা করছেন তারা অভিযোগ করছেন যে বাংলাদেশিদের ভিসা না দেওয়াতে তারা আফ্রিকা থেকে লোক নিয়ে এসে তারা এখন মিডল ইস্টের বিভিন্ন কাজে তাদেরকে প্রবেশ করাচ্ছেন। এই যে ভয়াবহ একটা পরিস্থিতি হলো আমাদের, এবং তরুণদের সাথে এই যে প্রতারণাটা হলো, এবং আপনার আলোচনায় কিন্তু এটা মোটামুটি স্পষ্ট করে দিয়েছেন যে ইউনূসের দুঃশাসনে তরুণরা যেমন প্রতারিত হয়েছে, এবং আমরা দেখি তারা কিন্তু এক ধরনের প্রতিহিংসার শিকার হচ্ছে। তাদেরকে মনে করা হচ্ছে রাষ্ট্রের সাথে তাদের একটা দূরত্ব তৈরি করা হয়ে গেছে। এখন আমরা যদি রাজনীতির আলাপ বাদও দিই, বাংলাদেশ রাষ্ট্র ও সমাজের জন্য এটা একটা বিপজ্জনক পরিস্থিতি। যে তরুণরা রাষ্ট্রকে নেতৃত্ব দিবে, আজ তারাই প্রতারিত। তাদের শিক্ষা ব্যবস্থা তাদেরকে দেখবেন অ্যানার্কিস্ট করে ফেলেছে। নৈরাজ্য, কথায় কথায় নৈরাজ্য করার জন্য কিন্তু তাদেরকে উস্কানি দেওয়া হয়। এক্স্যাক্টলি বিপ্লবী করে ফেলা হয়েছে। সিটি ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিকে স্রেফ আগুন দিয়ে গত পরশুদিন তারা স্রেফ জ্বালিয়ে দিল বাংলাদেশে। তো এই যে অবস্থাটা, তো যারা নেতৃত্ব দিবে সেই তরুণরা রাষ্ট্রের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমরা এখন কথা বলবো শফিউল আলম চৌধুরী নাদেলের সাথে, সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে স্বর্ণযুগের পরিচালক হিসাবে তরুণদের সাথে আপনি কাজ করেছেন দীর্ঘদিন। ক্রিকেট দিয়েই যদি আপনি শুরু করেন, বাংলাদেশের তরুণদের বর্তমান পরিস্থিতি আসলে কি নাদেল ভাই? নাদেল ভাই, আপনার ইয়াটা লাগবে, আনমিউট করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ দোমান ভাই। জয়যাত্রা অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে যিনি বড় হয়েছেন, যার পিতা শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একজন প্রিয় মানুষ ছিলেন। আমাদের সাবেক মেয়র মহোদয় তাকে এই নামেই আসলে মানুষজন সম্বোধন করতেন। সেই পিতার সুযোগ্য সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেল, তিনি আমাদের আওয়ামী লীগের নেতা,
তিনি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের তিনি দায়িত্বে ছিলেন, এবং সেই সংকটকালীন সময়টায় ওনারা চেষ্টা করেছেন আমাদের ছাত্র যারা ছিলেন সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে বারে বারে তারা এই কথাগুলো বোঝানোর চেষ্টা করেছিলেন। আজকেও তিনি যে কথাগুলো বললেন সেটা কিন্তু এই ধারাবাহিকতা। এই যে আন্দোলনটি, এটা যদিও বৈষম্য বিরোধী বা কোটা বিরোধী আন্দোলন বলা হয়েছিল, এটা কিন্তু অনেকটা সেই কানা ছেলের নাম পদ্মলোচন এভাবে। কোটা আমাদের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। আমরা হাজার হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা যে অর্জনটি ছিল আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ গৌরব এবং আমাদের অহংকার করার যে বিষয়, সেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোন আত্মহতি দিয়েছিলেন। সেই মুক্তিযোদ্ধাদের সন্তান বা পোষ্যদের জন্য কোটা, সেই কোটাকে কেন্দ্র করেই আন্দোলন। আর আজকে জুলাই অগাস্টেও যারা মৃত্যুবরণ করেছেন, আমরা যারা মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের প্রতি আমাদের শোক জানাই, তাদের পরিবারের প্রতি আমরা সহমর্মিতা জানাই। কিন্তু এরা কি সবাই পুলিশের গুলিতে বা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন? সেটা কিন্তু নয়। এই কাহিনী আজকে সবার সামনে স্পষ্ট হয়ে গিয়েছে যে স্নাইপার রাইফেল দিয়ে যে মরণাস্ত্র আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না, সেই ধরনের অস্ত্র ব্যবহার করে শুধুমাত্র আবেগ অনুভূতি। যদি আজকে 2টা লাশ ফেলা যায় প্রাইভেট ইউনিভার্সিটি ব্র্যাকের, আমাদের যে নিউ মডেল ডিগ্রি কলেজের যদি 2টো লাশ ফেলা যায়, ঢাকা ইউনিভার্সিটির একটা লাশ ফেলা যায়, এভাবে তারা লাশের সংখ্যাটা চিন্তা করেছে। মানুষের প্রাণ কে তারা জাস্ট একটা সংখ্যা হিসেবে নিয়েছে, যাতে করে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের বা বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা সেই আন্দোলনে আসে বা তারা মারমুখী অবস্থান নেয় যে আমাদের একজন সহপাঠী, আমাদের একজন বন্ধু, আমাদের একজন ক্যাম্পাসের একজন ছাত্র বা ছাত্রী এই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। মূলত এই কারণে আপনি দেখুন বেছে বেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কতগুলো তরুণ প্রাণকে তারা হত্যা করল। এই হত্যার বিচার কি হবে না? কেন পোস্টমর্টম হলো না? পোস্টমর্টম করা যাবে না। পৃথিবীর কোন সভ্য সমাজে অস্বাভাবিক মৃত্যু, সেটা ঘাতকের হাতে হোক, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হোক, বা কোনো দুর্ঘটনায় হোক, বা আত্মঘাতী হোক, যেভাবেই হোক না কেন, বা যে কোনো অস্বাভাবিক মৃত্যু আজকে ময়না তদন্ত করা হয়। কেন করা হয়? মৃত্যুর প্রকৃত কারণটা খুঁজে বের করার জন্য। আবু সাইদের মৃত্যুর ঘটনাটা আমরা জানি, বলা হয়েছিল পুলিশের গুলিতে। সেটা একদম শুরুতেই আমি কিন্তু নিজে একদিন বলেছি, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে, এবং সেই লাইভ অনুষ্ঠানে 71 টিভি, সেই 71 টিভি তো আর 71-এ নেই। আজকে যেভাবে রিসিট বাটনে এই বিশ্ব বাটপার ধান্দাবাজ বেহায়া বেঈমান এই জাতির সবচেয়ে কলঙ্কের ইতিহাস যে তৈরি করতে যাচ্ছে, সেই ইউনুস আজকে রিসেট বাটনের কথা বলেছে। 71 টিভিও কিন্তু আজকে অনেকটা রিসেট বাটনেই চাপা হয়েছে, তাদের ভূমিকাটা পাল্টে গিয়েছে। সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আবু সাইদের মৃত্যুটা কিভাবে হয়েছে, প্রত্যক্ষদর্শী, তার পরিবার এবং ময়নাতদন্তের যে রিপোর্ট, সেখানে কিন্তু যেভাবে আন্দোলনকারীরা যে কথাটা বলছেন তার সঙ্গে কিন্তু মিলছে না। আজকে প্রমাণ হয়েছে যে সেটা ছিল একটি পরিকল্পিত সন্ত্রাসী জঙ্গি হামলার মধ্য দিয়ে সরকার পরিবর্তন করা, মার্কিন ডেভ টেস্ট, জর্জ সোরজের মতো ইহুদিজম যারা বিশ্বব্যাপী তাদের যে পরিকল্পিত নীল নস্কা, তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের নৈপথ্য নায়ক ছিল মূলত ইউনুস। সে ফ্রান্স থেকে সব ঘটনা যখন শেষ হয়ে গেল, লাশের পাহাড়, পুলিশ এক একটা থানায় বা পুলিশ স্টেশনে পুড়িয়ে মারা হচ্ছে, অস্ত্র লুট করা হচ্ছে। আজকে
সম্পূর্ণ একটি মানবিক অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে এই বাংলাদেশকে আজকে নিয়ে গিয়েছে। এবং বর্তমান সময়টা শুধু নয়, আমাদের ভবিষ্যৎকে তার মিয়ানমারের সীমানায় আজকে যে তথাকথিত মানবিক করিডোরের কথা বলে, বা সেন্ট মার্টিনকা, বা আমাদের পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলটা, অথবা আমাদের বন্দরগুলো দিয়ে দেয়া হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে কতটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে থাকবে, বা যে আমরা বলি সুজলা সফলা শস্য শ্যামলা যে আমার সোনার বাংলা, আমরা একটি এই বদ্বীপ অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আমরা বসবাস করি। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জনটা আমাদের হয়েছিল, আমাদের যে পররাষ্ট্র নীতি ছিল সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, কিন্তু আজকে তো আমরা একটা প্রক্সি যুদ্ধের জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। ইউনূস সেখানে আমাদেরকে পৌঁছে দিয়েছে। নওফেল ভাই আছেন আজকে এই পার্বত্য চট্টগ্রাম, সেন্ট মার্টিন, চট্টগ্রামের বন্দর, যেগুলো শুধুমাত্র চট্টগ্রামের মানুষের আবেগ নয়, এই সমগ্র বাংলাদেশের হৃৎপিণ্ড, আমাদের যে অর্থনীতির চাকা, আমাদের এই অর্থনীতি কিন্তু এই অঞ্চলের উপরে নির্ভর করে। বঙ্গবন্ধু কন্যা এই কর্ণফুলী টানেল করেছেন, মাতার বাড়ির প্রজেক্ট করেছিলেন, আমাদের সমুদ্রের যে বন্দরটা নতুন করে করেছিলেন। এই সব কিছু করা হয়েছিল কি কারণে? এটা কি শুধুমাত্র চট্টগ্রামের, বৃহত্তর চট্টগ্রামের মানুষের জন্য? মোটেই নয়। চট্টগ্রামের মানুষ হয়তো তারা সরাসরি সুফল পেতেন, কিন্তু এর মূল সুফলটা কিন্তু আমাদের জাতীয় অর্থনীতিতে আমাদেরকে একটি বিরাট প্রাণ সঞ্চার করতো। যেভাবে আপনি বিদ্যুৎ যেখানেই উৎপন্ন করুন বাংলাদেশের, আপনি যখন ন্যাশনাল গ্রিডে দিয়ে দিবেন, তখন কিন্তু সমগ্র বাঙালি জাতি সেটা পাবে। আজকে এই যে আগুন সন্ত্রাস, যেটা 2013 থেকে বিএনপি জামাত শুরু করেছিল, ইউনূস এই জুলাই আগস্টে এই অগ্নিসংযোগ দিয়ে আমাদের বিটিভি কে ধ্বংস করে দিল। শুধু কি বিটিভি, এই বিটিভিতে দীর্ঘদিন ধরে আমাদের ইতিহাস ঐতিহ্যর যে অনেক মূল্যবান স্মারক ছিল, অনেক ফুটেজ ছিল, যেগুলো পুড়িয়ে দেওয়া হলো। কারণ তারা চায় না, তারা আমাদের শিকড়ের সঙ্গে আমাদের বিচ্ছিন্ন করে দিতে চায়। আমরা তো আজকে দেখতে পাচ্ছি যে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের নিরপরাধ নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমরা কি চেয়েছিলাম? আমরা বঞ্চনা থেকে, আমরা শোষণ থেকে বের হয়ে আসতে চেয়েছিলাম। আমরা যে একটি দেশের অধিবাসী নাগরিক, সেই দেশের প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা চেয়েছিলাম। আমরা গণতন্ত্র চেয়েছিলাম। 25শে মার্চ থেকে নিরস্ত্র মানুষের উপর তারা ঝাঁপিয়ে পড়লো। 30 লক্ষ নিরস্ত্র বাঙালি শহীদ হলো, বুকে রক্ত দিল। 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারালেন। সেই পাকিস্তানের সেনাবাহিনীরা ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে আসছে। কেন আসছে? ইউনূসের সঙ্গে যে বেয়াদবের মতো শিষ্টাচার বর্জিত ভাবে যে সেনা অফিসার হাতের মধ্যে লাঠি নিয়ে দেখা করলেন, আমরা জানি জেনারেলরা এগুলা খুব পছন্দ করে। তাদের কর্মপন্থা, তাদের জায়গায় তারা সেটা দেখাতে পারেন, তাদের দেশে তারা দেখাতে পারে। সেখানে তারা তাদের ছড়ি দিয়ে পাকিস্তানের গণতন্ত্র, পাকিস্তানের মানুষ, বেলুচিস্তানে দিনের পর দিন তারা বাংলাদেশের মতো হত্যাযজ্ঞ করে যাচ্ছে। আমরা কথায় কথায় ইহুদিদেরকে বলি যে মুসলমানের শত্রু। ইহুদিরা কতজন মুসলমানকে হত্যা করেছে, আর এই পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানিরা, পাকিস্তানের রাজনীতিবিদরা যারা ক্ষমতায় ছিলেন, তারা কতজন মুসলমানকে হত্যা করেছেন, সেই হিসেবটা আমার বাংলার তৌহিদি মানুষগুলোকে জানতে চাই। আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন মব সন্ত্রাস ভয়ের পরেও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এই সংবাদটা তো পরিবেশন করছে। টঙ্গীর যে খতিব মুহিবুল্লাহ, আমার নওফেল ভাইয়ের নামের সঙ্গে কিছুটা মিল আছে। এই ভদ্রলোক একজন খাতিব, একজন আলেম, তিনি একটি মিথ্যা কাহিনী, কাল্পনিক কাহিনী ফেদে ইসকনের বিরুদ্ধে, আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু মানুষ এর বিরুদ্ধে একটি মিথ্যা কাহিনী ফেদে
তিনি মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন জায়গায় ধর্মীয় সহিংসতা এবং বিভিন্ন জায়গায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলেন। এই ধরনের মুহিবুল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী তৈরি করেছে। আমরা যখন এদের বিরুদ্ধে কথা বলেছি, আমরা যখন এই সমস্ত মানুষ যারা তথাকথিত গমের নাটক তারা করেছিল, আমরা ফরহাদ মাজারের কাহিনীটা জানি না, আরেকজন ইসলামিক স্কলার যে এক সময় খেলোয়াড় ছিল, ক্রিকেটের সঙ্গেই সম্পৃক্ত ছিল, এখন সে ওয়াজ করে, তুহা, অত্যন্ত অল্প বয়স, সম্ভবত সে 3-4টি বিয়ে করেছে। দ্বিতীয় বা তৃতীয় বিয়ে যখন করে, সে যখন লুকিয়ে পড়লো, তখন তার প্রথম বা দ্বিতীয় স্ত্রী মিডিয়া এসে বললেন তাকে গুম করা হয়েছে। এভাবে আমরা গত 15 বছরে অসংখ্য গুমের কাহিনী দেখেছি। গুলামের পুত গুলাম, সে এক গামছা নিয়ে 15 বছর কাটিয়ে দিল। কি মাজেদা সেই গামছার, কি রহমত সেই গামছার, যে গামছা আমরা 1 বছর ব্যবহার করার পরে তারপরে সেটাকে খুঁজে পাওয়া যায় না। সেটা যত ভালোই হোক, 15 বছর নতুন ঝকঝকে, মনে হচ্ছে এই মাত্র তার থেকে তাঁতি বের করে তার হাতে দিল। এই যে মিথ্যা প্রচারণা, যেটা আমাদের এই বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে এসেছে, তথাকথিত সস্তা জনপ্রিয়তা রাজনীতির জন্য ভারত বিরোধিতা, যে ভারত মুক্তিযুদ্ধে আমাদের মহান বন্ধু ছিল, আমাদের 1 কোটির বেশি মানুষ ভারতে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছিলেন। ভারত আজকের ভারত না, তখন ভারতের অনেক সীমাবদ্ধতা ছিল, রাজনৈতিক অনেক সমস্যা তাদের ছিল। বহির্বিশ্বে আজকের ভারতের যে অবস্থান, সেই কূটনৈতিক অর্থনৈতিক অবস্থানটা তাদের ছিল না। তারপরেও তারা আমাদেরকে, ভারতের জনগণ, ভারতের রাজনীতিবিদরা আমাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন, আমাদেরকে খাদ্য দিয়েছিলেন, আমাদেরকে চিকিৎসা দিয়েছিলেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের সৈন্যরা এসে অংশগ্রহণ করেছিল, তারাও মৃত্যুবরণ করেছিল। এবং সেই ভারতীয় বাহিনী, আমাদের বীর সন্তানদের যে যৌথ বাহিনী, সেই যৌথ বাহিনীর কাছে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল। এই ইউনুস জামাতের বাবারা 90,000-এর বেশি সৈনিক সহ আত্মসমর্পণ করেছিল সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়া, সেই পরাজয়ের গ্লানি থেকে বের হয়ে আসার জন্যই ইউনুস গং এই বাংলাদেশে রিসেট বাটন চেপে আমাদেরকে সম্পূর্ণরূপে পেছনের দিকে নিয়ে যেতে চায়। পাকিস্তানিরা আজকে ভিক্ষুকের জাতি, তাদের অর্থনীতি, তাদের দেশের মানুষের নিরাপত্তা কোথায় আছে? আমাদের দেশে না হয় দাঙ্গা করা হচ্ছে, ভারতেও রাজনৈতিক বা ধর্মীয় দাঙ্গা হচ্ছে, কিন্তু পাকিস্তানে এক ধর্মীয় গোষ্ঠী আরেকটি ধর্মীয় গোষ্ঠীকে গুলি করে হত্যা করছে। পবিত্র নামাজে মানুষ যাচ্ছে, বোমা মেরে পুরো মসজিদটাই তারা ধ্বংস করে দিচ্ছে। এই হচ্ছে পাকিস্তান। সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বড় বড় অপরাধের কারণে তারা আজকে অপরাধী। ভিক্ষাবৃত্তি করার কারণে উমরা বা হজে পাকিস্তানিদের যাওয়া অনেকটাই রেস্ট্রিক্টেড করে দিয়েছে সৌদি সরকার। আজকে তাদের অর্থনীতি যখন পড়ে যাচ্ছে, আমাদের টাকার মানের চেয়ে তাদের টাকার মান, আমাদের দেশের মানবাধিকার, গণতন্ত্র, আমাদের শিল্প সাহিত্যে নারীর ক্ষমতায়ন, আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যখন তাদের চেয়ে যোজন এগিয়ে রয়েছি, তখন শুধুমাত্র মানুষের সস্তা সেন্টিমেন্ট নেওয়ার জন্য, দেখুন আমাদের কিছু অবসরপ্রাপ্ত সেনা অফিসার এই 5ই অগাস্টের পরে যারা প্যাম্পার্স পরে রাস্তায় ঘোরাফেরা করতে হয়, তাদের শারীরিক সক্ষমতায় এই জায়গায় তারা হুঙ্কার দেয় যে 5 দিনের মধ্যে 10 দিনের মধ্যে তারা ক্যালকাটা দখল করে ফেলবে। আজকে আমরা, তারা না হয় অবসরপ্রাপ্ত, আজকে ঢাকার ডিএমপির কমিশনার তার মতো দায়িত্বশীল জায়গায় থেকে সে বলে যে আমার বয়স ছিল না, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি না। এই বেটা, তোমরা তো মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে,
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা তো দূরের কথা, মুক্তিযুদ্ধের চেতনাটাই তোমাদের মধ্যে নেই। সে বলে যে আজকে বহিঃশত্রু বা প্রয়োজন হলে আকারে ইঙ্গিতে নয়, সে অনেকটা খোলাখুলি ভাবেই বলতে চাচ্ছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। এই যে আজকে এই ধরনের কথা বলা, ভারতের মতো একটি রাষ্ট্র তার প্রতিবেশী, নিকট প্রতিবেশীদের সঙ্গে যেখানে সুসম্পর্ক রেখে চলতে চায়, এই ধরনের কাজের চিন্তা ভাবনা তাদের মাথায় নেই। এগুলো হচ্ছে মূলত সস্তা জনপ্রিয়তা এবং ভারতকে ক্রমাগত, ভারতের মানুষকে প্রপোগেট করা। আপনি দেখুন এই ইউনূস শান্তিতে নোবেল পেয়েছে, কতটা ধাপ্পাবাজি, এক ধাপ্পাবাজ সূচি যে আজকে বার্মাকে খান খান করে দিয়েছে। আবার আরেকটি শান্তি পদক দিয়েছে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রীকে, তিনিও সুশীল, ভালো চুল কাটতে পারেন কিনা জানি না, তিনিও এনজিও চালান। এই হারামি, এই বদমাশ ইউনূসের মতো এই ধরনের লোকদেরকেই আমেরিকার পছন্দ। ভেনেজুয়েলার মানুষের তাদের খনিজ সম্পদ তাদের আজকে হুমকির মধ্যে পড়তে হচ্ছে। মূল কারণটা এই ল্যাটিন আমেরিকার বেশিরভাগ রাষ্ট্র তারা মনে প্রাণে বিশ্বাস করে, ধারণ করে সমাজতন্ত্রকে। আজকে ল্যাটিন আমেরিকার এই খনিজ সম্পদ বা ভেনেজুয়েলার খনিজ সম্পদ যেভাবে তাদের দেশের জন্য হুমকি, আজকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু ভৌগোলিক কারণে মার্কিনীদের কাছে আমাদের বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। হরিণের মাংস যেভাবে হরিণের সবচেয়ে বিপদের কারণ, ভেনেজুয়েলার বিপদের কারণ তার খনিজ সম্পদ, আর আমাদের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে ঠিক হরিণের মাংসের মতো, হরিণের শত্রু হরিণের মাংস। আমাদের ভৌগোলিক অবস্থানটা আজকে বাংলাদেশে সবচেয়ে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে। বঙ্গবন্ধু কন্যা তো সেই 2000 সাল থেকেই বলেছেন সাদা চামড়ার মানুষ আমাদের কাছে অনেক কিছু চায়, সেটা না দিলে আমাদেরকে তারা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এবং 2008 সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বা তার আগেও আমাদের দেশে এরা কি চেয়েছিল, -2 না কথা বা সেই ফর্মুলাটা কি ছিল, যে জনভিত্তি ছাড়া, কারণ এই সাম্রাজ্যবাদী শক্তি পৃথিবীর দেশে দেশে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে জাতীয়তাবাদী নেতৃত্ব, জাতীয়তাবাদী আন্দোলন, জাতীয়তাবাদী যে সংগঠনগুলো রয়েছে, আওয়ামী লীগের মতো, বঙ্গবন্ধুর মতো, শেখ হাসিনার মতো, সবার বিরুদ্ধে তাদের অবস্থান। সেটা শুধু চিলির আলেমদের কথা নয়, বঙ্গবন্ধুর কথা নয়, আপনি প্রতিটি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে। কারণ তাদের তথাকথিত যে বিশ্বায়ন, সেই বিশ্বায়নটা হচ্ছে কিভাবে অর্থনৈতিক আগ্রাসনের মাধ্যমে এবং সমরাস্ত্র বিক্রির জন্য বিভিন্ন দেশে দেশে, জাতিতে জাতিতে সংঘাত লাগিয়ে তাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে, এবং সেই কাজটাই অত্যন্ত সুচারুরূপে তারা করে যাচ্ছে। ইউনূস সেই ফ্রান্স থেকে প্লেনে ওঠার আগেই বলল সে 7 সিস্টারে দেখিয়ে দিবে, এবং এখন পর্যন্ত এই কাজটাই তো তারা করে যাচ্ছে। আজকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিল্প সংস্কৃতি কোন জায়গায় রয়েছে? আমি আজকে দেখলাম বিজেপির, যদিও আমরা আগে থেকেই জানি 1000-এরও বেশি ছোট বড় বিভিন্ন শিল্প বন্ধ হয়ে গিয়েছে। আজকে বিজেপি বলেছে গত 1 বছরে 258টি তাদের পোশাক শিল্পের কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই সবকিছুই তো হচ্ছে ইউনূসের কারণে। ইউনূসের বিরুদ্ধে আমাদের দেশের সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মীকে সে যেভাবে হত্যা করেছে, এবং বিশেষ করে হাজার হাজার পুলিশ সদস্য যারা মৃত্যুবরণ করলো, অন্তঃসত্ত্বা পুলিশ অফিসার, তিনি বলেও সেই মহিলা তার জীবন রক্ষা করতে পারেননি, তাদেরকে পুড়িয়ে মারা হলো, তাদের অস্ত্র লুট করা হলো। একজন পর্যটন পুলিশ, শুধুমাত্র পুলিশ, এটাই ছিল তার অপরাধ। তার কর্মস্থল থেকে তিনি বাসায় ফিরে যাচ্ছিলেন, তার স্ত্রী, তার সন্তানরা তার অপেক্ষা করছিল, শুধুমাত্র পুলিশ হওয়ার অপরাধে তাকে হত্যা করে ফ্লাইওভারে 2 দিন ঝুলিয়ে রাখা হলো। এবং 15ই আগস্ট পর্যন্ত, 5ই আগস্ট থেকে যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, লুট করা হয়েছে,
কোনো বিচার করা যাবে না। কোনো সভ্য দেশে এই ধরনের আইন করা যায়? এই হারামজাদাকে, এই কারণেই হারামজাদা আমি বারে বারেই বলি। অনেকেই হয়তো বলবেন যে আমার পর্যায় থেকে কেন আমার মুখ দিয়ে এই শব্দটা উচ্চারণ হচ্ছে। নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে? শান্তিতে তাকে দেওয়া হয়েছে। খুনকে যে বিচার বহির্ভূত বা বিচার করে যাবে না এই ধরনের আইন যার মাধ্যমে হয়, তাকে এর চেয়ে ভালো সম্বোধন কিভাবে করতে হয়, কিভাবে আরো ভদ্র হতে হবে বা ভদ্র ভাষায় কথা বলতে হবে, আমি জানি না মানুষ তাকে আর কিভাবে মূল্যায়ন করবে। কারণ আজকে বাঙালি জাতিকে এই 50 বছরে 54 বছরে আমরা যতটা এগিয়ে গিয়েছি, সে বলতে চাচ্ছে এই 54 বছরই নাকি বর্বরতার সময়। সে হয়তো নিজে বর্বর, এই কারণেই এই কথাগুলো সে বলে যাচ্ছে। আজকে সে বিদেশিদের কাছে কথা বলতে পছন্দ করে। বিবিসিতে বলেছে বাংলাদেশের সাধারণ মানুষ নাকি অর্থকে বা বিভ্রান্ত হয়ে ভোট দেবে। তার যে অর্থ লিপ্সা, সে এদেশের কৃষক শ্রমিককে শোষণ করে। এনজিওর যে ক্ষুদ্র ঋণের দুষ্ট চক্র, সেই দুষ্ট চক্র দিয়ে আজকে সে নোবেল পুরস্কার লরিয়েট হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় অর্থ দিয়ে পুরস্কার কিনে নিয়েছে। বিভিন্ন পৃথিবীর খ্যাতনামা পত্র পত্রিকায় তার সাফাই বা তার পক্ষে যে বিবৃতিগুলো আসে, সেগুলো কি বিনা পয়সায় ছাপানো হয়? প্রথম আলো গোষ্ঠী না হয় বিনা পয়সায় তাদের ছাপিয়ে দিবে, কিন্তু এই যে এগুলো কার টাকা? আমি আবার একটু আসবো। আমি আপনার কথা ধরেই বলছি যে বাংলাদেশের অ্যাকচুয়ালি প্রকৃত বিলিয়নিয়ার হচ্ছেন এই ইউনূস সাহেব। বাংলাদেশের বিলিয়নিয়ার, বাংলাদেশের দ্য রিচেস্ট পারসন ইন বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি ইউনূস। এবং উনি তো 2029 পর্যন্ত ঘোষণা করেছেন উনি ঈশ্বর প্রদত্ত কোন একটা মহান ব্যক্তি যিনি কোনো ট্যাক্স দিবেন না। আমাদের সবার ঊর্ধ্বে একজন মানুষ যিনি ট্যাক্স দেবেন না বলে নিজেকে ডিক্লেয়ার করেছেন। আজকে জাস্ট আমি আমাদের নফল ভাইয়ের কাছে আসবো, তার আগে আমি জাস্ট কিছু আপনাকে দেখাচ্ছি। যেমন জনাব রাজ্জাকি বলেছেন গতকালকে, তাকায় তাকায় দেখলাম ডক্টর ইউনূস দেশটার 12টা বাজিয়ে দিল। হ্যাঁ, তারপরে গতকালকে এই গত আন্দোলনে, তথাকথিত আন্দোলনে কোটি টাকা ঢালা, ববি হাজ্জাজ বলছে আবরার ফাহাদ হত্যা মামলার আসামিরা শিবিরের ছিল। তারপরে আমরা দেখলাম জিলুর রহমান বলেছেন ডক্টর ইউনূসের সংস্কার ও জুলাই সনদ কেবলই ভাওতাবাজি। তো নাদেল ভাই যে কথাগুলি বললেন খুবই সত্য যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধু নয়, আসলে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক বলেন, কৃষকের গ্রামের কৃষক বলেন, মজুর বলেন, তাদের মধ্যে কিন্তু কোটি কোটি তরুণ রয়েছেন। আমরা যখন বাংলাদেশের তারুণ্যের কথা বলবো, আমরা সবাইকে নিয়ে ভাবতে হবে আমাদেরকে। তো আমরা মহিবুল হাসান চৌধুরী নফল ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনি কিন্তু আপনার প্রথম বক্তব্যে আপনি বৈচিত্র্যের কথা বলেছিলেন, সব পর্যায়ে তরুণদেরকে সুযোগ করে দেওয়ার কথা বলেছিলেন, মাদ্রাসার ছাত্রদের উদাহরণ দিয়েছেন, তরুণ নারীদের আসলে তাদের যে অবস্থাটা, এবং আপনাদের সময়, আমি বলতে চাই আওয়ামী লীগের সময় এবং বর্তমানে আপনি শিক্ষামন্ত্রী গুরু দায়িত্ব পালন করছেন। তো সেই সব জায়গা থেকে আমরা জানতে চাচ্ছি যে মানব সম্পদ উন্নয়নের পরিস্থিতি এখন আপনি কি মনে করছেন বাংলাদেশে? দেখুন, এই যে অবৈধ সরকারটা এখন চেপে বসছে আমাদের ঘাড়ে, এদের কোনো সুনির্দিষ্ট পলিসি নেই, এদের কোনো সুনির্দিষ্ট মানে মানব সম্পদ উন্নয়ন নিয়ে, জনসম্পদ বৃদ্ধি করা, এগুলো নিয়ে আসলে তাদের কোনো চিন্তা ভাবনা নেই এবং থাকার কথাও না। কারণ তারা তো সাপোজ টু বি একটা স্বল্প সময়ের জন্য সরকার। তাদের কাজটা ছিল হচ্ছে একটা সাময়িক একটা সময়ে নির্বাচন করবে এবং নির্বাচন করে তারা জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তাদের কাছে রাষ্ট্র আবার তুলে দেবে, এই লক্ষ্যে কিন্তু তাদের বসা। এখন বসার পরে তারা প্রথমে যে জিনিসটা করলো যে সেটা সংস্কারের নাম দিয়ে 1 বছর তারা নিয়ে নিল। এই সংস্কারে তো তাদের কোনো ম্যান্ডেট নেই। তারা কি সংস্কারের জন্য আন্দোলন করেছিল? তারা কোটা বিরোধী আন্দোলন করেছে। সেই আন্দোলন একটা দাঙ্গায় রূপান্তরিত হয়েছে, দাঙ্গার মাধ্যমে সরকার উৎখাত হয়েছে, সরকার নির্বাচিত সরকার যদি উৎখাত হয়েছে তাহলে একটা কি হবে, আরেকটি নির্বাচিত সরকার আসবে। একটা অন্তর্বর্তীকালীন একটা অনির্বাচিত ভাবে একটি সরকারের স্বল্প সময়ের জন্যই থাকার কথা। আর তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন আমাদের সংবিধানে ছিল সেখানে কিন্তু 3 মাসের একটা টাইম সেট করে দেওয়া ছিল, ম্যাক্সিমাম 6 মান্থস। তো যেটা মানে আইনি ভাবে তৎকালীন সময়ে যেটা লিগালি
পসিবল ছিল, সেখানেও কিন্তু একটা টাইম লিমিট দেওয়া আছে। কারণ বেশি সময় যদি অনির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতা থাকে, তখন যেটা হয় যে তাদের তো আসলে কোনো লক্ষ্য নেই, কোনো অবজেক্টিভ নেই, কোনো ধরনের আপনার ম্যানিফেস্টো নেই, ইশতেহার নেই, তারা কি করবে সেটা কিন্তু ঠিক করা থাকে না। তো সেটা একটা বিপদ যে কোনো দেশের সমাজের জন্য, গণতন্ত্র। এবং ব্যবসায়ীরা কিন্তু চান না এই আনসার্টেনিটি। যারা ব্যবসা করতে চান তারা চান যে পলিসি যেটা থাকবে সেই পলিসিটা অন্তত পক্ষে একটা 5টা বছরের জন্য স্টেবল পলিসি থাকবে। সেই 5 বছরের মধ্যে সে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করে ব্যাংকের অর্থ ফেরত দিতে হবে, এবং ম্যাক্সিমাম সেটা 7 বছরে গিয়ে ঠেকবে। এদের কোনো আসলে কোনো সুনির্দিষ্ট পলিসি ছিল না। তারপর যেটা হলো যে ইউনূস কিন্তু কথা শিল্পী, সে বইপত্র লিখে তারপরে বিদেশে দেশে বক্তব্য রেখে কিন্তু সে চমক সৃষ্টি করতো। সে কিন্তু চমকের মানুষ, হ্যাঁ, নানান জায়গায় বক্তব্য দিয়ে কিন্তু সে পয়সা উপার্জন করতো, এবং সে কথা বলতে কিন্তু খুবই পারদর্শী, কথা শিল্পী আর কি। তাই এই কথার ফাঁকে বলছে বাংলাদেশের 54 বছর ইতিহাস ছিল বর্বরতার ইতিহাস। হ্যাঁ, প্রত্যেকটা সময় মানে বর্বরতার কথা বলছে, মানে তার যা যা সস্তা কথা বলার, সস্তা কথায় সে মানে সে তো আসলে শিক্ষকতার জীবনটাও কিন্তু খুবই স্বল্প সময়ের জন্য, এবং সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রজেক্ট ছিল যে একেবারে কোলাটেরাল বিহীন সাধারণ মানুষকে যদি কিছু ঋণ দেওয়া হয় তারা কিভাবে সেটাকে ইউটিলাইজ করে, এটা সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট স্টাডি করার জন্য একটা প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টটাকে সে করায়ত্ত করে সরকারের টাকা দিয়ে এই প্রতিষ্ঠান তৈরি করে নিজেই সেটার মালিক হয়ে সেটার থেকে শত শত কোটি টাকা দিয়ে যা ইচ্ছা তাই করলো। সেই আলোচনায় আমি যাচ্ছি না। এখন মুখ্য বিষয়টা কি, ইউনূস খুব ভালো করে জানে, এবং তার সাথে যে সাঙ্গপাঙ্গ তারা খুব ভালো করে জানে তাদের কোনো রাজনৈতিক লক্ষ্য বা অর্জন নেই এবং থাকার কথাও না। এখন তারা চাইছে যে বাংলাদেশে দীর্ঘমেয়াদে একটা উগ্র ধর্মীয় আপনার জঙ্গি গোষ্ঠী যাতে করে পার্মানেন্টলি এখানে থাকে, এবং রাষ্ট্র ক্ষমতায় যাতে করে, যেহেতু তারা পলিসিগত দিক থেকে ফেইল হয়েছে, তারা মানে ব্যর্থ হয়েছে, তারা এখন দেখবেন যে ধর্মকে নানান কাজে ব্যবহার করে, নানান ধরনের সস্তা জনপ্রিয়তার কাজে ব্যবহার করছে। শব্দগুলো দিয়েছে মানে কিছু ফার্সি শব্দ, কিছু উর্দু শব্দ, হ্যাঁ, আমদানি করা কিছু শব্দ দিয়ে বলছে ইনকিলাব জিন্দাবাদ, হ্যাঁ, তারপরে আবার বলছে যে দরদের সরকার করবেন। কিসের দরদ, কার জন্য দরদ? এটা কি ইউনূসের যে তার উপদেষ্টাদের জন্য দরদ, নাকি মানে তার অর্থের প্রতি দরদ, সেটা আমরা জানি না। দরদের সরকার করবেন, নানান ধরনের চমকপ্রদ ক্যাচ ফ্রেজ, হ্যাঁ, সস্তা কিছু শব্দ দিয়ে তরুণ সমাজের মধ্যে তারা খুব ভালো করেই জানে যে জেন জি, আমাদের যে বর্তমান তরুণ শহুরে প্রজন্ম, যেটা শহুরে প্রজন্মকে আকৃষ্ট করার জন্য এই কাজগুলো করছে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন, আমাদের প্রান্তিক পর্যায়ের যে তরুণরা আছে তাদের মধ্যে কিন্তু আরেকটা কাজ করছে, তাদের মধ্যে কিন্তু ধর্মকে মিসইউজ করার টেন্ডেন্সি, হ্যাঁ, করার কিছু নেই। একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে কিভাবে কি কাপড় পরলো সেটা নিয়ে সেই তরুণকে সেখানে হস্তক্ষেপ করতে হবে। ধর্মকে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, নিজে নামাজ কালাম পড়ুক না পড়ুক, নামাজ রোজা করুক না করুক, কিন্তু আরেকজনকে মানে সে মুসলমান হলেও তাকে আরো ভালো মুসলমান কিভাবে করতে হয়, এই ধরনের কিছু উগ্র চিন্তা ভাবনা প্রান্তিক পর্যায়ের তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজটা করছে। এগুলো কিন্তু সুকৌশলে করা হচ্ছে, এবং লক্ষ্য আরেকটা। সেই লক্ষ্যটা হচ্ছে যতদিন বাংলাদেশে নৈরাজ্য থাকবে, যতদিন বাংলাদেশে আপনার এই যে সংঘাত থাকবে, হানাহানি থাকবে, ততদিন কিন্তু এদের পক্ষে সরকারে বসে থাকার একটা যুক্তি বা নৈরাজ্যকে ব্যবহার করে নির্যাতন করার একটা যুক্তি, যে সমাজে নৈরাজ্য আছে তাই এখন আমি নির্যাতন করতে বাধ্য হচ্ছি, অর্থাৎ শৃঙ্খলার নামে। কে করছে নৈরাজ্য? ওই সব দোষ হচ্ছে আওয়ামী লীগের দোষ, সব দোষ হচ্ছে যারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে বা জোট করেছে তাদের দোষ। এখন একটা বিশাল রাজনৈতিক জনগোষ্ঠীকে যাতে করে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সেই কাজটা করার জন্য কিন্তু এই নৈরাজ্য, এই অ্যানার্কি, এই ক্যাওস, এবং এই যে একটা মানে লার্জ স্কেল ভায়োলেন্স, এগুলো মব ভায়োলেন্স, এগুলো কিন্তু তারা চর্চা করেই যাবে, কারণ এটাই হচ্ছে তার কিন্তু ক্ষমতায় থাকার উৎস। এটা দেখিয়ে সে তার যে হচ্ছে যে মানে অ্যানার্কি টু পারসিকিউশন, একদিকে থাকবে অ্যানার্কি আর দিকে, তাহলে কিন্তু মানুষ কিন্তু বলবে না আপনার সময় তো চাকরি পাওয়া যাচ্ছে না। কেন? চাকরি টাকরি নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই, চিন্তা করো হচ্ছে কিভাবে
ফ্যাসিস্ট নামে লোকজনকে আমি ধরতে পারবো, নির্যাতন করতে পারবো, এইখানে ওখানে ইস্কন নামে অমুক হুজুরকে নিয়ে গিয়েছে, এই ধরনের ছুতো তৈরি করে, এক্সকিউজ তৈরি করে মানুষকে আরো উত্তেজিত করে। ধর্মের কল বাতাসে নেওয়ার একটা কথা আছে না, যে ঘটনা ঘটলো, আসলে এই মহিবুল্লাহ খতিব সাহেব যে কি হয়েছে সেটা বলার আগে তারা কিন্তু কিছু লোক লাগিয়ে দিল যে 100 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সে জবাই করবে, এই ধরনের একটা মানে মন্তব্য। এরা কিন্তু একই গোষ্ঠী, কেউ বলছে জবাই করবে, কেউ বলছে বিচার করবে, পার্থক্যটা হচ্ছে এখানেই। এবং তারা বাংলাদেশে ব্লাসফেমি আইন আনতে চায় পাকিস্তানের মতো, মানে আরেকটি পাকিস্তান তৈরি করা, পূর্ব পাকিস্তানকে রিসেট করে, যে ইউনুসের সেই ভাষা, তার মাস্টার, তার যে মেটিকুলাস ডিজাইন হচ্ছে মানে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে রূপান্তর করা। আমি সেইগুলোর দিকে যাচ্ছি না, আমি শুধু বলতে চাই যে আমাদের যে বিশাল জনগোষ্ঠী, তরুণ সমাজ থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠী, তারা কিন্তু এখন সহ্যের সর্বশেষ সীমায় কিন্তু পৌঁছে গেছে। এই অবস্থায় এই জনগোষ্ঠী যদি এখন অস্ত্র ধরে সরাসরি সংঘাতে লিপ্ত হয়, আপনি দেখবেন যে আমাদের ওখানে কিন্তু এখনো আমাদের দেশে প্রায় 30% পুলিশের অস্ত্র, প্রাণঘাতী অস্ত্র, লিথাল ওয়েপন এখনো মানুষের হাতে। হ্যাঁ, সেগুলো কিন্তু এই জঙ্গি গোষ্ঠীরা কিন্তু একটা অংশ তারা নিয়ে নিয়েছে। পুলিশের 500 থানা লুট হওয়ার পরে সেখানে রক্ষিত পুলিশের অস্ত্রের 30% এখনো মিসিং। তার উপরে সেখানে সাক্ষ্য হিসেবে, আলামত হিসেবে অবৈধ অস্ত্রগুলো রাখা হতো, আদালতের জিম্মায় সেটা রাখা হতো। সেগুলো কিন্তু সব কোনোটার কোনো ঠিকানা নেই। তারপরে মানুষের বৈধ অস্ত্র, ঘরে অস্ত্র রাখবে না, সে থানায় রাখবে, সেগুলোও কিন্তু মিসিং। এই যে একটা বিশাল অস্ত্র এখন মানুষের হাতে হাতে, এই যে পাকিস্তানে দেখবেন যে আপনার অনেক মানুষের হাতে কিন্তু লাইট ওয়েপন সেখানে ক্যারি করে, এবং সেখানে কিন্তু সমাজটা অত্যন্ত নৈরাজ্য এবং এনার্কির মধ্যে থাকে, সার্বক্ষণিক ওকে মারছে, ওকে খুন করছে, এখানে বিস্ফোরণ করছে। এখন সেটা কিন্তু তারা করতে চায়, এবং তারা জানে এই পক্ষকে প্রতিহত করার জন্য, এই পক্ষ যখন জঙ্গি হিসেবে আমার উপর আক্রমণ করবে, আমাকে তো সে অস্ত্র নিলে আমাকে একটা তো লাঠি নিতে হবে, তাই না? আমাকেও তার প্রতিহত করার জন্য কিছু একটা করতে হবে। এই যে একটা মুখোমুখি করে দেয়া, একটি প্রজন্মকে অস্ত্র দিয়ে দিয়েছে, আর অপেক্ষায় আছে আরেকটি প্রজন্ম, আরেকটি অংশ কিভাবে অস্ত্র ধরে একে অপরের মুখোমুখি হবে। এই মুখোমুখি হওয়াটাকে তারা এখন প্রশ্রয় দেওয়ার জন্য, সেটাকে এগিয়ে দেওয়ার জন্য কাজ করছে। আমি একটা কথা এখানে বলতে চাই, আদর্শিক দিক থেকে পরাজিত শক্তি কখনোই যেই দেশে পরাজিত হয়েছে সেই দেশে পুনরায় উত্থান করতে পারে না, এটা কখনো সম্ভব না। এবং বাংলাদেশের আমরা যারা বাঙালি আছি, আমাদের অন্যান্য মানে জাতি উপজাতি আছে, তাদের মধ্যে কিন্তু কট্টরপন্থাকে আপনি চাইলেও ঢুকিয়ে দিতে পারবেন না, কারণ তারা ধর্মকে পালন করে, লালন করে, বিশ্বাস করে, কিন্তু সেটা নিয়ে বাণিজ্য করা, সেটা নিয়ে জিহাদ করা, সেটা নিয়ে যুদ্ধ করা, সেটা নিয়ে মানুষ খুন করার কাজটা বাঙালি করবে না, সে তারা যতই চেষ্টা করে। এটা পাকিস্তানের পাঞ্জাব প্রবেশের পিতৃতান্ত্রিক সমাজ নয়, এটা পাঠানদের সেই ধরনের জিঘাংসামূলক সমাজ নয় যেখানে সালিশ বিচারের নামে অস্ত্র নিয়ে বসতে হবে। এটা বাংলাদেশ, এখানকার মাটি, এখানকার মানুষ, এখানকার সংস্কৃতি এই উগ্রতা, এই হিংস্রতা, এই জিঘাংসাকে প্রশ্রয় দেয় না। তবে সীমা অতিক্রম করার পরে কিন্তু এই দেশেই সামরিকভাবে পরাজিত হয়েছিল এই উগ্র আদর্শ। 1971 সালে পরাজিত হয়েছিল, 75-এর পরে গণতান্ত্রিকভাবে দীর্ঘ সংগ্রামের পরেও কিন্তু পরাজিত হয়েছে। তারা তাদের একটা বড় অংশ বাংলাদেশে থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে এখন এদেরকে রাজনৈতিকভাবে পরাস্ত করা, এবং সেই পরাস্ত করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে একটা সময় কিন্তু মানুষ ঝাঁপিয়ে পড়বে। কিন্তু রাজনৈতিক সমাধান না হলে বাংলাদেশের ভবিষ্যৎ মিয়ানমার, হাইতি, সোমালিয়া, আফগানিস্তান এই পর্যায়ে পৌঁছানোটা অস্বাভাবিক হবে না, এবং এরা কিন্তু চাইছে সেটা। তবে আমি আশ্বস্ত করতে চাই যে বঙ্গবন্ধুর কন্যা এখনো তার কর্মীদেরকে এখনো যেই পরিমাণ সহনশীলতা, মানবিকতা দেখানোর জন্য যেভাবে করে তিনি নিয়ন্ত্রণ করে যাচ্ছেন, যতই ক্ষোভ হোক, যতই রাগ হোক, যতই বিক্ষুব্ধ থাকুক না কেন, বাংলাদেশে যাতে গৃহযুদ্ধ না হয়, এই প্রচেষ্টা অন্তত বাংলাদেশকে আজকে যিনি এই পর্যায়ে নিয়ে এসছেন তার কিন্তু সেটা আছে। ইউনূসের এগুলো নিয়ে কোনো কিছুর পরোয়া নেই, সে নির্বাচন করতে চায়। সেই নির্বাচন আসলেই দেখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা বিশাল জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী যদি ভোট দিতে না যায়, এর সাথে সংশ্লিষ্ট
যারা আমরা বলছি নিরপেক্ষ জনগোষ্ঠী, তারাও কিন্তু ভোট দিতে যাবে না। এটা কোন ধরনের সরকার হবে, এতে কত পার্সেন্টেজ তারা কাজ করাতে পারবে আমরা কেউই জানি না। কিছু উগ্রবাদী ব্যক্তিকে সামনে নিয়ে এসে গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতি করে যে ভোট করা যায় না, এটা এরাও জানে। এরা ভোটেরও কোনো ইচ্ছা নেই, নির্বাচন করে নির্বাচিতদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়ারও কোনো ইচ্ছা নেই, একটা ছক করছে। ছকটা এমনও হতে পারে তাদের সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে আরেকটি সরকার তারা করতে পারে। আমাদের অনুরোধ থাকবে, আমরা রাজনীতি করি, নাদেল ভাই এখানে আছেন, আমরা তো আসলে হচ্ছে সাধারণ জনগণের অংশ। অল্প সময়ের জন্য আমরা সরকারে আসি, আবার সরকার থেকে চলে যাই, বা সংসদ সদস্য হই, বা সেখান থেকে চলে যাই। কিন্তু যেটা স্থায়ী সরকার, অর্থাৎ আমার আমলাতন্ত্র, আমার সামরিক তন্ত্র, আমার বিচারতন্ত্র, হ্যাঁ, আমার জুডিশিয়ারি, আমার সিভিল সার্ভিস, আমার মিলিটারি সার্ভিস, আমার সিকিউরিটি সার্ভিস, পুলিশ সহ তারা তো রাষ্ট্রের মূল অংশ, তারা তো স্থায়ী অঙ্গ, তাই না? তারা পরিচালিত হয় আমাদের করের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়। তারা এখন যদি এই উপলব্ধিটা তাদের মধ্যে অবশ্যই আসতে হবে যে আজকে রাষ্ট্রটাই কিন্তু এখন অস্তিত্বের সংকটে পড়ছে। এই রাষ্ট্র যদি অস্তিত্বের সংকটে পড়ে, আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের যদি এই রাষ্ট্রের উপরে কোনো আস্থা না থাকে, একেবারে নৈরাজ্যপূর্ণ পরিস্থিতির দিকে যেখানে আমরা যাচ্ছি, তাদেরকে এখন উদ্যোগী হতে হবে। তাদের তো নেতৃত্ব আছে। এই যে আমাদের সেনাপ্রধান, হ্যাঁ, তিনি তো প্রথম দিনেই বললেন যে তিনি নাকি দায়িত্ব নিচ্ছেন। আজ পর্যন্ত কি দায়িত্ব নিয়েছেন সেটা তিনি ছাড়া হয়তো আর কেউ জানেন না। আর চোখের সামনে যে ঘটনাগুলো ঘটে গেল, তার সেনাবাহিনীকে তিনি যেভাবে আজকে আনসার বাহিনীর চাইতে দুর্বল করে ফেললেন, এর চাইতে অসম্মান, এর চাইতে মানে মানহানিকর অবস্থা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। হ্যাঁ, তো সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের সর্বশেষ প্রতীক। যখন সেনাবাহিনী থাকবে না, তখন আর রাষ্ট্রই থাকবে না। আজকে কিন্তু আব্দুল্লাহিল আজমি, তিনি সেনাবাহিনী থেকে বেরিয়ে গিয়েছেন, গোলাম আজম সাহেবের ছেলে। তার পরিস্থিতি, তিনি কি পরিস্থিতি ছিলেন সেটা নিয়ে আলোচনা করতে চাই না। একজন রিটায়ার্ড আব্দুল্লাহিল আজমি কি করে ডিকটেট করে মিলিটারি লিডারশিপকে? সেখানে কি আমাদের অন্যান্য লিডারশিপ নেই? তারা কি করছেন? তারা তাদের প্রধানকে নিয়ে কেন কোনো ধরনের ব্যবস্থা নিবেন না, সেটা জাতির আজকে প্রশ্ন। আজকে দেখবেন পুলিশ বাহিনীর প্রধান বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে, যে রিটায়ার্ড পার্সোনালকে পুলিশে নিয়ে আসা হলো। হ্যাঁ, ওই যে বাহার সাহেব, তিনি ডাক্তারি পেশায় চলে গিয়েছিলেন, পুলিশ থেকে রিটায়ার করে হসপিটাল ম্যানেজ করতেন, তাকে নিয়ে আসলো কেন? আদর্শিক দিক থেকে তারা আপনার এটাকে পরিচালনা করবে। তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করছে অদৃশ্য একটা শক্তি। সেখানে গিয়ে লুৎফুজ্জামান বাবর, যে কিনা 10টা অস্ত্র মামলা থেকে শুরু করে নানান মামলায় দণ্ডিত এবং সে স্বীকৃত নৈরাজ্যকারী, সে স্বীকার করেছে সে বিদেশে অস্ত্র পাচার করেছে, জঙ্গিদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এই ধরনের পরিস্থিতিতে আমরা আশা করি, আমাদের আশা না, শঙ্কা, আমি বলবো শঙ্কা, যে কোনো ধরনের জনবিক্ষোভ জনগণ বিস্ফোরণে রূপান্তরিত হয়ে এদের পরিস্থিতি কি হবে আমি জানি না। মানুষ এতটাই ক্ষুব্ধ, আমি কিছুদিন আগে দেখলাম একজন রিক্সাওয়ালা প্রচন্ড ভাবে গালিগালাজ করতে করতে রিক্সা চালাচ্ছেন ঢাকা শহরে। হ্যাঁ, একজন শ্রমিক, একজন মানে ধর্মপ্রাণ মুসলমান, এই যে বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য, তাদেরও তো লাগছে যে এটা তো ইসলাম না, এইটা তো ইসলাম না, যেটার আজকে চর্চা এখানে মানুষকে দিয়ে করাচ্ছে এবং তরুণদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। নামাজ রোজা করার চিন্তা নেই, চিন্তা কি, কিভাবে উগ্র মানসিকতা লালন করতে হবে এবং কিভাবে তারা অন্যের উপরে জুলুম করবে এবং মানুষকে তারা ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে, আওয়ামী লীগ করলেই যেন, এই আমি একটু বলতে চাই, আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, যত ইসলামিক রাজনৈতিক দল সহ সবচেয়ে বেশি ধর্মপ্রাণ মানুষ হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। তারা সবসময় আমরা দেখে এসেছি, ছোটবেলা থেকে দেখে এসেছি, তারা অত্যাচারিত হয়েছে, জুলুম নির্যাতিত হয়েছে এবং তারা কিন্তু নিজের ধর্মের মানবিকতার আশ্রয়ে সেটাকে সহ্য করতে পেরেছে। তারা অনেক বেশি ধর্মপ্রাণ। আওয়ামী লীগ কিন্তু, আওয়ামী লীগের বেশিরভাগ আমাদের নেত্রী, তিনি যিনি তাহাজ্জুদের নামাজ পড়ে যেখানে তিনি তার নিজের দিন সূচনা করতেন, হ্যাঁ, তিনি নানান ধরনের আলেম ওলামাদের সাথে আলোচনা করতেন, হ্যাঁ, এবং আমাদেরকে তারা বানিয়েছে আমরা নাকি ধর্ম বিদ্বেষী। এরা হচ্ছে সত্যিকারের মুনাফিক। এরা বাংলাদেশকে আইয়ামে জাহেলিয়াতের যুগে নিয়ে গেছে। তারা আমাদের প্রিয় নবীর যে শিক্ষা, হ্যাঁ, সাম্প্রদায়িকতাকে আমাদের মানে নিয়ন্ত্রণ করতে হবে, অসাম্প্রদায়িক একটা সমাজ তৈরি করতে হবে, যেটা তিনি
হ্যাঁ, মদিনার সনদের মাধ্যমে সৃষ্টি করেছিলেন। প্রথম কনস্টিটিউশন বলা হয় মদিনার সনদ, যেখানে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মূর্তি পূজক সকলের সম্মিলিত শান্তিপূর্ণ সহাবস্থানের যে দলিল, যেটা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে গিয়েছেন, সেই অসাম্প্রদায়িক রাষ্ট্রটা মানে সেইটা গঠনের কোনো চিন্তা নেই, শুধুমাত্র ধর্মকে ব্যবহার করে উগ্রবাদ, কট্টরপন্থী। ইতিমধ্যে আপনি দেখবেন যে জামাত ইসলামী ঘোষণা দিয়েছে নারীরা নাকি 5 ঘন্টা কাজ করবে, কর্মঘন্টা 5 ঘন্টায় নামিয়ে আসবে। মানে নারীকে রক্ষা করার জন্য তিনি নাকি কর্মঘন্টা 5, একজন নারী তিনি কাজ করতে চাইলে 5 ঘন্টা করবেন নাকি 10 ঘন্টা করবেন, তার ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। ডক্টর শফিকের তো তার বেতন দেবে না। এই যে শফিক সাহেব জামাতের আমির, তিনি তো তার বেতন দেবেন না, বা তিনি তো তার সংসার চালাবেন না। তিনি কি বাংলাদেশে এতগুলো নারীর সংসার চালাবেন? তো এটা হু ইজ হি টু সে? তারা ইতিমধ্যেই তাদের স্বরূপ, রক কাটা পার্টি, তারা এখন রক কাটার মানে কাজটা সেটা যে করেছে সেটা কিন্তু এখন প্রকাশ পাচ্ছে। এই যে একটা অরাজকতা, এইটা বেশি দিন চলবে না। আমরা এখন অভিযোগ, অনুযোগ, সমালোচনার পর্ব শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের প্রতিবাদ এবং প্রতিহত করার সময়, এবং সেই প্রতিহত করার রূপটাও কিন্তু ভয়াবহ হবে। যা আমাদের সাথে হয়েছে স্বাভাবিক কারণেই, যেটা বলা হয়ে থাকে যে ইট্টি মারলে যেমনি পাটকেলটি খেতে হয়, সেই পরিস্থিতি কিন্তু সামনে আসছে। এবং আমাদের বিক্ষুব্ধ কর্মীদের রোষানলে এবং সাধারণ মানুষের রোষানলে ইউনূস শাহীর পতন তো ঘটবেই, এবং ইউনূস শাহীর সাথে সম্পৃক্ত উগ্র গোষ্ঠীগুলোর কিন্তু পতন ঘটবে ইনশাআল্লাহ।